হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা লাস্ট অনেকগুলো যে কিউএনএ সেশন একটা হয়েছিল, তাতে অনেক কোশ্চেন ছিল, যে কোশ্চেনগুলো একটা ভিডিওতে কভার করা পসিবল ছিল না। তো বলেইছিলাম সেগুলোর জন্য আমি আলাদা সেপারেট ভিডিও করে দেবো। তো আজকে থেকে টানা স্টার্ট হলো। আমি এটা টেলিগ্রামে, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও পোস্ট করেছি, এবং ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি, যারা এখনও দেখোনি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটাতে আমরা মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষা দিল এবছর, রেজাল্ট বেরোবে সামনে মে মাসে, তো সেই তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। যে কারণ ম্যাক্সিমাম কমেন্ট আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, দিদি আমরা মাধ্যমিক এবছর পরীক্ষা দিয়েছি এবং কোন সাবজেক্ট নেবে 11-12-এ, কোন দিকে গেলে ভালো হবে। এই ভিডিওটা শুধুমাত্র স্পেসিফিক্যালি ইউপিএসসি ডব্লিউবিসিএস এর জন্য নয়, এটা আমি একদম একটা জেনারেল ওভারভিউ দিয়ে একটা ভিডিও বানাবো। মানে হচ্ছে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সবাই এই ভিডিওটা দেখতে পারে, ঠিক আছে? মানে তারা ভবিষ্যতে কোন দিকে এগোলে সুযোগ সুবিধা কোনটাতে বেশি রয়েছে, কম্পিটিশন কোথায় কম আছে, কোনটাতে সহজে চাকরি পাওয়া যায়। কারণ একটা জাস্ট ওই কী বলবো, হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথাবার্তা বলবো না একেবারেই, যেটা বাস্তবিক এই মুহূর্তে দাঁড়িয়ে রেলিভেন্স রয়েছে। এবং বলতে গেলে এখন যে পরিমাণ কম্পিটিশান বেড়েছে, তাতে কোন দিকে সহজে তাড়াতাড়ি চাকরি পাওয়া যেতে পারে, কোন দিকের কীরকম কী ভালো আছে, প্রোজ কনস, সবটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং এই আজকের এটা কিন্তু ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, ব্যাংক, এমটিএস, যাবতীয় যা কম্পিটিটিভ এক্সাম হয়, লাইক পিএসসি, মিসলেনিয়াস, তো অনেক ধরনের এক্সাম হয়ে থাকে, সমস্ত এক্সামকেই মোটামুটি কভার করবে। মানে কোন দিকে গেলে কি সাবজেক্ট নিতে পারো, 11-12-এ সায়েন্স নেবে না, আর্টস নেবে না, কমার্স নেবে। সায়েন্স নিলেও অনেক ভাগ থাকে, লাইক কেউ পিওর সায়েন্স নেয়, কেউ বায়ো নেয়, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যায়, কেউ মেডিকেলে যায়, কার কোনটা ভালো হবে। প্লাস হচ্ছে এই বয়সে দাঁড়িয়ে অ্যাট দ্য এজ অফ 15, মানে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ম্যাক্সিমাম 15 থেকে 16 বছর বয়স থাকে, জেনারেলি এটাই ঠিকঠাক বয়স থাকে। তারপর সেটা কম বেশি, কারো 14 হয়, কারো 17 হয়, সেটা বড় কথা নয়। বাট অন অ্যান অ্যাভারেজ 15-16 বছরের বাচ্চাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ এবং হবিজ, এই সমস্ত কিছু কোনগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে করা উচিত ক্লাস 11-12-এর পড়াশোনার সাথে, যেটা তোমাকে আলটিমেটলি লং টার্মে অনেক বেনিফিট দিতে পারে, ঠিক আছে? তো সবটা মিশিয়ে আমরা আজকে কথা বলবো, শুধুমাত্র যে পড়াশোনা নিয়ে তা নয়, সবটা মিলিয়ে। সো ফার্স্টেই যেটা আসবো সেটা হচ্ছে, সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে কমেন্টে জিজ্ঞেস করছো, দিদি আমি 11-এ এই সাবজেক্ট, 4টে সাবজেক্টের কম্বিনেশন রাখতে চাইছি, এটা কি ভালো সাবজেক্ট ইউপিএসসির জন্য? ফার্স্ট আমি ইউপিএসসিকে কভার করছি, কারণ আমার চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স, 90-80% অডিয়েন্সই অ্যাকচুয়ালি ইউপিএসসি ডব্লিউবিসিএসেরই ক্যান্ডিডেট থাকে। সো ইউপিএসসিকে আমি আগে কভার করছি। সেটা হচ্ছে ইউপিএসসিতে অ্যাকচুয়ালি এখন যা বর্তমান সিচুয়েশান, লাইক 2022-23-এর কোশ্চেন, সরি আমার একটু মানে ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা একটু বারবার ওরকম করছে, একটু অ্যাডজাস্ট করে নিও। 2022-23-এর প্রশ্ন যদি আমরা দেখি ইউপিএসসি প্রিলিমসের প্লাস মেন্স বোথ, স্পেশালি প্রিলিমসের কথা যদি বলি, এই কথাটা আর কেউ বলতে পারবে না যে আর্টসের স্টুডেন্টরা অ্যাডভান্টেজ পায়। ইউপিএসসি এমন একটি এক্সাম যেখানে সবসময় লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হয়, কাউকে অতিরিক্ত অ্যাডভান্টেজ কিন্তু ইউপিএসসি কখনোই দেয় না। এবং তার সবথেকে বড় জলজ্যান্ত প্রমাণ হচ্ছে 2023 সালের সিস্যাট পেপার, যেখানে বহু ইঞ্জিনিয়ারিংয়ের ছেলেরাও বলেছে যে আমাদের সিস্যাটে ফেল হচ্ছে, আমাদের সিস্যাট পেপারে পাস হচ্ছে না, ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন এতটা টাফ এসছে, ঠিক আছে? ইভেন কম্প্রিহেনশনের দিকেও যদি আমরা তাকাই, কম্প্রিহেনশনেরও ইংলিশের স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই লেভেলের ছিল। তো সেই দিক থেকে বলতে গেলে এখন আর এই কথাটা বলা যাবে না যে আর্টসের স্টুডেন্টদের ওয়েটেজ বেশি। সো সায়েন্সের স্টুডেন্টরা যারা ধরো অলরেডি ক্লাস 11-12-এ ম্যাথ করেছে, তাদের একটা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। কিসের ক্ষেত্রে? সিস্যাট পেপারের ক্ষেত্রে। এইবার বিষয়টা হচ্ছে, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, যে সাবজেক্টই আমি নেই না কেন, আমি সায়েন্সের ক্ষেত্রে বলি, সায়েন্সে জেনারেলি কী হয়, ম্যাথ হয়, ফিজিক্স হয়, কেমিস্ট্রি হয়, বায়োলজি হয়, অনেকে জিওগ্রাফিও, বায়োসায়েন্সের মধ্যে জিওগ্রাফি নেয়, আবার কেউ কেউ ইকোনমিক্সও বোধহয় খুব সম্ভবত নেয়। এগুলো বোধহয় বায়োসায়েন্স বা ইকো সায়েন্স এরকম টাইপের একটা কম্বিনেশন থাকে, আমার খুব বেশি আইডিয়া নেই, কারণ যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের ছিলাম। মোটামুটি বন্ধুদের থেকে, স্টুডেন্টদের থেকে যতটুকু জানা সেই হিসেবে বলছি। তো ইকো সায়েন্সও অনেকে নিয়ে থাকে, বায়োসায়েন্স নিয়ে থাকে। তো যেটাই নিক না কেন, এর মধ্যে যদি আমরা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু জেনারেল সায়েন্স হিসাবে ইউপিএসসি প্রিলিমসেও থাকে, মেন্সেও থাকে। কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতই কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসুক না কেন, কারোর যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েও কিছু করতে পারে না, ঠিক আছে? জিওগ্রাফি অবশ্যই প্রিলিমস মেন্সে থাকে, ইকোনমিও প্রিলিমস মেন্স সব জায়গায় থাকে, সেটা ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, সিজিএল হোক, ব্যাংক, এই ধরনের এক্সামে যে জিএস বলে একটি টপিক থাকে, লাইক জিএস, জেনারেল স্টাডিজ বলে একটা সাবজেক্ট থাকে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল, ব্যাংক, এমটিএস, পিএসসি, সব এক্সামের প্রিলিমসে
প্রিলিমসে অন্তত থাকেই, যেমন ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল এগুলোর মেন্সেও থাকে, পিএসসির আন্ডারে যে মিসলেনিয়াস এক্সামগুলো হয় তার মেন্সেও থাকে, বাট অনেক এক্সাম লাইক সিএইচএসএল, ব্যাংক, এমটিএস এই ধরনের এক্সামে মেন্সে আর থাকে না, মেন্সটা ইংলিশ আর ম্যাথ পেপার এই দুটোর ওপরে হয়। আদারওয়াইজ যদি আমরা দেখি তাতে প্রিলিমস মেন্স দু জায়গাতেই কিন্তু জিএস এর মধ্যে জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল সায়েন্স এগুলো সব কভার করে। সো তুমি যদি সায়েন্সের সাবজেক্ট নাও তোমার ম্যাথ, রিজনিং ইজিলি রেডি হয়ে যাচ্ছে, রাইট? সো জিআই অটোমেটিক এর আন্ডারে কভার হয়ে যায়, মানে রিজনিং মানেই জিআই। সো রিজনিংও কভার হচ্ছে, ম্যাথও কভার হচ্ছে, কারণ যার ম্যাথ ভালো হবে সে রিজনিং খারাপ হবে এরমটা খুব কম লোকই থাকে জেনারেলি, ঠিক আছে? সো এই সাবজেক্টগুলো তোমার অলরেডি 11-12 পড়াশোনার সাথে সাথে রেডি হয়ে যাচ্ছে। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, আমি যেন স্কুলের পড়াটাকেই ভালো করে রেডি করি, কারণ স্কুলের পড়াটাই আলটিমেটলি চাকরির পরীক্ষায় গিয়ে আমাকে আবার পড়তে হয়। এই যে ধরো 6-12 এনসিইআরটি পড়তে বলা হয়, তো 6-12 এনসিইআরটি কোনটা? স্কুলেরই তো বই, স্কুলের বইটাই তো তোমরা আবার পড়ছো গিয়ে। যদি তোমরা স্কুলে পড়া থাকাকালীন স্কুলের পড়াশোনার সময় যদি সেটাকে ভালো করে পড়ো, এমনভাবে পড়ো যে এই পড়াশোনাটা যেন আমার 4 বছর 5 বছর বাদে গিয়েও মনে থাকে, সেইভাবে পড়ো, তাহলে কিন্তু এক্সট্রা এফোর্ট সেই সময় ভবিষ্যতে পরে গিয়ে কিন্তু কম দিতে হবে। সো যারা সায়েন্স নেবে ভাবছো, বা কোনো প্রেশারে নয়, যদি ফ্যামিলি অনেক সময় দেখা যায় যে প্রেশার দেয় সায়েন্স নেওয়ার জন্য, সেরকমভাবে আমি যদি কোনো বড় গার্জিয়ানরা ভিডিওটা দেখেন, আমি হাইলি রিকোয়েস্ট করবো প্লিজ কখনো প্রেশার দেবেন না, কারণ বাচ্চাটি যেটি নিতে চাইছে ওর নিজের ভেতর থেকে যেটা আসছে সেটাই দেওয়া ভালো, কারণ এতে ইন্টারেস্ট ধরে রাখা যায়। এবং আমি এরকম বহু স্টুডেন্টকে দেখেছি যারা মাধ্যমিকে সায়েন্সে ভালো নাম্বার পেয়েছে, তারপর বাড়ির লোক জোর করেছে সায়েন্স নিতে, বা সে নিজেও হয়তো অনেক সময় স্বইচ্ছায় নিয়ে নিয়েছে সায়েন্স, তারপর এইচএসে গিয়ে রেজাল্ট খুব খারাপ করেছে, কারণ মাধ্যমিকের অঙ্ক আর উচ্চ মাধ্যমিকের অঙ্কের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স থাকে। তো সেই হিসেবে বলতে গেলে যদি দেখেন যে বাচ্চাটি সত্যি সেই পরিমাণ মেধাবী এবং সেই পরিমাণ হার্ডওয়ার্কিং হয় যে হ্যাঁ ও মানে যথেষ্ট অধ্যাবসায় করছে, যথেষ্ট নিজেও পারবে, ক্লাস 12-এও ভালো রেজাল্ট করবে, কারণ উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা ডিপেন্ড করে আমরা 11-এ কোন সাবজেক্ট নেব তার উপরে। তার কারণটা আমি বলি, অনেক সময় দেখা যায় এরকম, আমার নিজের ক্ষেত্রেও হয়েছিল, আমি যখন উচ্চ মাধ্যমিক দেই, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, তো আর্টস নেওয়ার ফলে আমার ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টে 80, 85, 90 এরকম করে নাম্বার ছিল। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যার সাথে মাধ্যমিক দিয়েছিলাম, আমার একটি পাড়ার বান্ধবী, সে আমার থেকে মাধ্যমিকে অনেক বেশি নাম্বার পায়, প্রায় 100 নাম্বারের কাছাকাছি বেশি পেয়েছিল। তো যার ফলে সে সায়েন্স নেয় এবং উচ্চ মাধ্যমিকে তার সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে 30, 35, 40, খুব বেশি হলে টেনে টুনে 50 উঠেছে, এবং যার ফলে সে কোনো একটি ভালো কলেজেও অনার্স কিন্তু পায়নি। সো উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে কোনো একটি ভালো কলেজে অনার্স পাওয়ার জন্য, কারণ এখন যেহেতু প্রজেক্ট হয়ে গেছে, এমসিকিউ হয়ে গেছে, খুব সহজেই অনেক নাম্বার উঠে যায়। তো যার ফলে এখন কিন্তু অনেক আতিপাতি ছেলেমেয়ে, আমি নিজে দেখেছি, আমার ব্যাচে একটি স্টুডেন্ট পড়তো জিওগ্রাফিতে, আই থিঙ্ক 97 পেয়েছিল, সে নিজে বলেছে যে জিওগ্রাফিতে উচ্চ মাধ্যমিকে 97 পেয়েছে, অথচ সে ভারতের ম্যাপ দেখিয়ে আমি যখন তাকে জিজ্ঞেস করেছি কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব পশ্চিম, সেই বেসিক জিনিসটুকু অবধি জানে না। জিওগ্রাফিতে ক্লাস 12-এ সে 97 পেয়েছে, অথচ ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকটা সে সেটাই জানে না। সো আমাদের শিক্ষা ব্যবস্থা এখন এইরকম লেভেলে উঠে গেছে যে নাম্বার পাওয়াটা খুব সোজা হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি মানে লার্নিংটা কতটা হচ্ছে, শিক্ষিত কটা ছেলে মেয়ে হচ্ছে, সেইটার উপর কিন্তু এমফাসাইজ রাখতে হবে। সেটা তুমি যে সাবজেক্টই নাও না কেন, সেটা সায়েন্স নাও বা আর্টস নাও, ডাজন্ট ম্যাটার। তো এটা গেল সায়েন্স, যেটাই নাও না কেন, তো তুমি এই কথাটা সবসময় মাথায় রাখবে যে যারা সায়েন্স নিচ্ছ তারা সায়েন্সের এই সাবজেক্টগুলো যেমন রেডি আছে, তোমাদেরকে ভবিষ্যতে পরে গিয়ে কিন্তু এইখানে ফ্যাকচুয়াল সাবজেক্ট লাইক ধরো পলিটি, হিস্ট্রি, সোশিওলজি, বা ধরো যদি কেউ অপশনাল নেয় সাইকোলজি নিতে পারে, অ্যানথ্রোপোলজি নিতে পারে, সোশিওলজি নিতে পারে, তো এই ধরনের যে সাবজেক্টগুলো থাকবে, আর্ট অ্যান্ড কালচার, ইভিএস যেমন কমন থাকে, আমি জানি না সায়েন্সদের থাকে কিনা, মেবি হয়তো থাকা তো উচিত, বিকজ আমাদের 11-12-এ তো ইভিএস সাবজেক্টটা মানে স্কুলে প্লাস কলেজে কমন থাকতো, সবাই দিত, ইংলিশ বেঙ্গলি যেমন কমন সেরকম এনভায়রনমেন্টটাও কমন। তো সেক্ষেত্রে ইভিএসও থাকে আর্টসের মধ্যে, মানে জিএসের মধ্যে। তো সেক্ষেত্রে সে কিন্তু যারা এখন ধরো স্পেশালি অনেকে তোমার আর্টসের কিন্তু জিওগ্রাফি নেয়, ইকোনমি নেয়, অ্যাকচুয়ালি জিওগ্রাফি, ইকোনমি এই সাবজেক্টগুলো কিন্তু কমন সাবজেক্ট, সায়েন্সের স্টুডেন্টরাও নিতে পারে, আর্টসের স্টুডেন্টরাও নিতে পারে। তো সেক্ষেত্রে তুমি বায়ো সায়েন্স বা ইকো সায়েন্সের সাথেও নিতে পারো, বা এখানে আর্টসের সাথেও কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো নিতে পারো। এই সাবজেক্টগুলোর ওয়েটেজ প্রিলিমসে মেন্সে অতি অবশ্যই বেশি থাকে, আই অ্যাকসেপ্ট, ঠিক আছে, আমি মানছি, সেটা আমি অ্যাডমিট করছি, কিন্তু তার মানে এই নয় যে এই সাবজেক্টগুলোর ওয়েটেজ কম থাকে, লাইক ম্যাথ, রিজনিং বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টের ওয়েটেজ কম থাকে, একদমই সেটা নয়। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, যখন একজন আর্টসের স্টুডেন্ট ম্যাথ, রিজনিং তোলার জন্য খুব স্ট্রাগল করে, ঠিক সেই সময় একজন সায়েন্সের স্টুডেন্ট কিন্তু পলিটির আর্টিকেল মুখস্থ করা, হিস্ট্রির ডেটগুলো মুখস্থ করা, অ্যানশিয়েন্ট, মিডাইভেল,
আর্ট অ্যান্ড কালচার, মডার্ন, অনেক ভ্যারিয়েশন থাকে, ওয়ার্ল্ড হিস্ট্রি, প্রচুর সাবজেক্ট থাকে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, তো এই সমস্ত জায়গায় কিন্তু তাকে স্ট্রাগল করতে হয়। তো এই কথাটা মাথায় রাখবে, কেউ কারোর থেকে এগিয়ে নেই, সবাই সমান লেভেলেই রয়েছে। তুমি যখন আর্টসের সাবজেক্ট পড়ার জন্য, মানে একটা সায়েন্সের স্টুডেন্ট যখন আর্টসের সাবজেক্ট পড়ার জন্য স্ট্রাগল করে, তখন একটা আর্টসের স্টুডেন্ট কিন্তু সায়েন্সের ম্যাথ রিজনিং তোলার জন্য তাকে অনেক খাটতে হয়, ঠিক আছে? সো এই কথাটা মাথায় রেখে কেউ এগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই, তোমার যেটা নিজের ইন্টারেস্ট রয়েছে, তোমাদের নিজের থেকে ভেতর থেকে যেটা আসছে, বা তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাও, প্রত্যেকের তো একটা স্বপ্ন থাকে যে আমি অমুক সাবজেক্টে অনার্স করব। যেমন আমি ছোটো থেকে ডিসাইডেড ছিলাম আমি ইংলিশ অনার্সই করব, যার জন্য আমি সায়েন্স নেইনি। কেন নেইনি? কারণ আমি জানি আমি ইংলিশ অনার্স যখন পড়বো আমার যে পাসের সাবজেক্ট থাকবে সেগুলো আর্টসের থাকবে, সায়েন্সের একটা সাবজেক্টও থাকে না ইংলিশ অনার্সে, ঠিক আছে? সো আমি জানি আমাকে পাসের সাবজেক্টে আর্টস নিতে হবে, তো আমি 2 বছর সায়েন্স পড়বো, পড়ার পর আমি 11 আবার যখন কলেজে গিয়ে আমি ইংলিশ অনার্স করবো, তখন আমাকে পাসে আবার আর্টসের সাবজেক্ট পড়তে হবে। সো আমারটা একটা কাইন্ড অফ খিচুড়ি হয়ে যাবে, না আমি কোনো মানে না ঘাড়কা না ঘাটকা কোনো দিকেরই হবে না। তো তার থেকে বেটার আমি আর্টস নেবো, আর্টসে আমার নাম্বারও ভালো আসবে, এতে আমি একটা ভালো কলেজে চান্স পাবো এবং সহজে ইংলিশ অনার্সও পেয়ে যাবো। এবং সেম সেটাই হয়েছিল, এই যে ক্যালকুলেটেড একটা কাজ করেছিলাম, যার ফলে কি হয়েছিল, একটা সেম সেই জিনিসটাই হয়েছিল যে এইচএসের রেজাল্টটাও ভালো হয়েছিল, একটা ভালো কলেজে ইংলিশ অনার্সও পেয়ে গিয়েছিলাম, এবং অ্যাট দ্য সেম টাইম পাশে যে সাবজেক্ট দুটো ছিল লাইক ফিলোসফি এবং বেঙ্গলি, যে সাবজেক্ট দুটোতে ভালো নাম্বার থাকার ফলে কিন্তু আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় হেল্প করে, বেঙ্গলি হেল্প করে হচ্ছে যে ইংলিশ বেঙ্গলি কম্পালসারি পেপারটা আছে ইউপিএসসি ডাব্লিউবিসিএস সেখানে, এবং ফিলোসফি কোথায় হেল্প করতে পারে, ফিলোসফি আমাদের এখানে যেরকম আমি এখানে লিখিনি, ফিলোসফিটাও খুব ভালো একটি সাবজেক্ট, ফিলোসফি খুব আমাদের হেল্প করে হচ্ছে এসে পেপারে, এথিক্স পেপারে, অপশনাল পেপার হিসেবে তুমি চাইলে ফিলোসফি রাখতে পারো, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে অ্যাবাউট ডাব্লিউবিসিএস ইউপিএসসি, অলমোস্ট সেম, কারণ এদের সিলেবাসের মধ্যে খুব বেশি ভ্যারিয়েশন হয় না, কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্স থাকে, বাট সিলেবাসে খুব বেশি পার্থক্য থাকে না। হ্যাঁ, হয়তো এদিক ওদিক একটু এক্সট্রা থাকে, লাইক ইউপিএসসিতে এথিক্স পেপার থাকে, ডাব্লিউবিসিএসে থাকে না, যাই হোক সেগুলো অন্য বিষয়, কারণ এগুলো আমি অলরেডি আলাদা ভিডিওতে কভার করেছি এর আগে, যে ইউপিএসসি ভার্সেস ডাব্লিউবিসিএস দিয়ে সার্চ করো, চ্যানেলের নামটা লিখে দিও, তাহলে ইজিলি পেয়ে যাবে, কারণ এই টপিকগুলোতে আলোচনা আগে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে আর্টসের মধ্যে এমন অনেক সাবজেক্ট থাকে, লাইক ধরো এডুকেশন, আচ্ছা সংস্কৃত থাকে, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, এখানে যেমন আর একটা সাবজেক্ট থাকে কম্পিউটার সায়েন্স থাকে, ঠিক আছে? এই যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু ডিরেক্টলি খুব একটা কোনো এক্সামে হেল্প করে না। হ্যাঁ, যদি তুমি ধরো স্কুল টিচার হতে চাও, তুমি বিএড করবে, তোমার মাথায় রয়েছে তুমি ভবিষ্যতে গিয়ে বিএড করবে, সো তাহলে তুমি এডুকেশন নাও। এডুকেশনেই অ্যাকচুয়ালি বিএড করা হয়, বিএড মানে কি ব্যাচেলার ইন এডুকেশন, এমএড মানে মাস্টার্স ইন এডুকেশন। তো সেক্ষেত্রে তুমি এডুকেশন নাও, কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় তুমি অপশনাল পেপারকে সংস্কৃত রাখতে চাও, তোমার সংস্কৃত সাবজেক্টে এতটাই ভালো লাগে যে তুমি স্কুল সার্ভিসে যেতে চাও, বা ইউপিএসসি ডাব্লিউবিসিএসে তুমি অপশনাল হিসাবে সংস্কৃত রাখতে চাও, তাহলে নাও। আদারওয়াইজ জিএস পেপারে কোনো রকমভাবে এই সাবজেক্টগুলো কিন্তু হেল্প করে না, ঠিক আছে? কারণ আমি নিজেই ভুলটা করেছি বলে বলছি, কারণ আমার ক্লাস 11-12 সাবজেক্ট এটাই ছিল, ফিলোসফি, এডুকেশন, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, যার ভেতর ফিলোসফি ডিরেক্টলি জিএস পেপারে কোনোভাবে হেল্প করে না, মেন্স পেপারে এথিক্স, তারপরে হচ্ছে এসএ পেপার অপশনাল হিসেবে আমি রাখিনি, সুতরাং অপশনালের কোনো প্রশ্নই আসছে না সেই জায়গাতে, এবং একটা ভালো দার্শনিক মাইন্ডসেট তৈরি করতে হেল্প করে, অনেক ব্রড মাইন্ডসেট হয় আমাদের যে কালচার, আমাদের যে শাস্ত্র, কারণ ফিলোসফি পড়লে পর অনেক বিষয় ডিটেলে জানা যায়, তো সেই হিসেবে 4 বছর পড়ার ফলে ওইদিকে একটু নলেজ বেড়েছিল। আদারওয়াইজ এডুকেশন, সংস্কৃত বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কোনোভাবেই কিন্তু কোনো চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে ভ্যালু অ্যাড করে না। যদি কেউ স্কুল সার্ভিসে যেতে চায় তাহলে সে এডুকেশন, সংস্কৃত এই ধরনের সাবজেক্ট সে রাখতে পারে, বা যদি কেউ মনে করে কম্পিউটার রিলেটেড কোনো সে প্রাইভেট জব করতে চায়, সে কম্পিউটারের সম্পর্কে নলেজ গেইন করতে চায়, যদি কারোর ভবিষ্যতের প্ল্যান এরকম থাকে, তাহলে সে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স এই ধরনের সাবজেক্টকে রাখতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ এটা 4th সাবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? 4 নম্বর সাবজেক্ট, যেটার মার্কসটা কিন্তু কাউন্ট হয় না। আচ্ছা, এইবারে আসবো হচ্ছে কমার্সদের নিয়ে। দেখো, কমার্সের সাবজেক্ট আমার খুব বেশি আইডিয়া নেই, যতটুকু জানা, যেরকম ধরো ইকোনমি থাকে, ফাইন্যান্স থাকে, অ্যাকাউন্টেন্সি থাকে, এছাড়া আর সেরকম কী কী থাকে আমি খুব একটা জানি না, অনেক সাবজেক্ট থাকতে পারে, বাট আমার কমার্সের চেনাশোনা স্টুডেন্টও খুব কম, এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্কিং, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই এক্সামগুলোকে টার্গেট করে বেশি কমার্সের এবং সায়েন্সের ছেলেমেয়েরা। যদি জিজ্ঞেস করো দিদি আর্টসের ম্যাক্সিমাম ছেলেমেয়ে কোন দিকে যায়, আর্টসের ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু ডাব্লিউবিসিএস বা পিএসসির যে এক্সামগুলো হয় সেগুলোর দিকে যায়। সায়েন্সের বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু সিজিএল, সিএইচএসএল, ব্যাঙ্ক এগুলোকে টার্গেট করে। কমার্সের ছেলেমেয়েরা ম্যাক্সিমামটা ব্যাঙ্ক টার্গেট করে, যদি একান্তই তার সাথে দেয় তো সিজিএল, সিএইচএসএল দিয়ে থাকে। কিন্তু যদি আমরা দেখি যে ইউপিএসসি এমন একটি এক্সাম যেখানে ডাইভার্স ফিল্ডের বহু স্টুডেন্ট সমস্ত রকম দিক থেকে কিন্তু আসে, যেমন তুমি ইঞ্জিনিয়ার টপার দেখতে পারবে, ডক্টর টপার দেখতে পারবে, নর্মাল গ্র্যাজুয়েট হয়েছে সেরকম কাউকে দেখতে পারবে, জাস্ট একটা সাবজেক্টে অনার্স পড়েছে সেরকম দেখতে পাবে। তো অ্যাকচুয়ালি যদি আমরা দেখি ইউপিএসসিতে প্রচুর ডাইভার্স ফিল্ড থেকে
টপার আসে, এবং ম্যাক্সিমাম টপাররা কিন্তু ইঞ্জিনিয়ার এবং মেডিকেল ব্যাকগ্রাউন্ডেরই হয় ম্যাক্সিমাম। লাস্ট বেশ কিছু বছরের 10-15 বছরের ডেটা যদি অ্যানালিসিস করা হয়েছে এবং সেটার মাধ্যমে দেখা গেছে আইআইটিয়ান বা আইআইএমস যারা রয়েছে, মানে যারা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং অলরেডি আগে ক্র্যাক করেছে, তারা ইউপিএসসি বেশি ক্র্যাক করে। যদি জিজ্ঞেস করো দিদি কেন এটা হয়, তার কারণ হচ্ছে তারা ছোট বয়স থেকে, যখন তারা উচ্চ মাধ্যমিক দিয়েছে সেই সময় তারা কঠিন পরীক্ষা পাস করার টেকনিক বুঝে গেছে, হার্ডওয়ার্ক করা কাকে বলে তারা শিখে গেছে, তারা হার্ডওয়ার্ক করতে পারে, তারা মেধাবী স্টুডেন্ট, তারা অধ্যাবসায় করে, তারা ভীষণ ভালো, বা যেটাকে অ্যাকচুয়ালি আমরা মানে বাংলা ভাষায় বলি ভালো স্টুডেন্ট, হ্যাঁ, বা স্টুডিয়াস স্টুডেন্ট। তারা স্টুডিয়াস এই কারণে যেহেতু তারা অলরেডি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি অলরেডি পাস করেছে, এবং ডাক্তারি ইঞ্জিনিয়ারিংতে পাস করে কারা, আইআইটি জেই এগুলোতে কারা পাস করে, বা এমসে কারা পাস করে, ওই আমাদের দেশের মোটামুটি 12 থেকে 15 হাজার ছেলেমেয়ে পাস করে। সো সেম 12 থেকে 15 হাজার ছেলেমেয়ে ইউপিএসসি প্রিলিমস পাস করে, বোঝা গেছে। সো যেহেতু তারা অলরেডি অতটা কম্পিটিটিভ একটা এক্সাম অ্যাট দ্য এজ অফ 17, 17-18 বছর বয়সে ক্র্যাক করেছে উইথ আ গুড র্যাঙ্ক, আইআইটিতে চান্স পাওয়া, আইআইএমসে চান্স পাওয়া তো চারটিখানি কথা নয়। সো যেহেতু তারা অলরেডি ক্র্যাক করেছে, সেহেতু কি হয়েছে, তাদের মধ্যে সেই হার্ডওয়ার্ক করা, পড়াশোনা করার জিনিসটা অলরেডি আছে, টেকনিকটা তারা জানে, অ্যাক্টিভ লার্নিং কীভাবে করতে হয় তারা জানে। আমি অ্যাক্টিভ লার্নিংয়ের ওপর পরে আরও ভিডিও করবো, বা কীভাবে প্রিলিমসের ব্যাপারে তোমরা অনেক কোশ্চেন করেছো, সেগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও আসছে, ঠিক আছে। সো যাই হোক, তো এই বিষয়টা তারা জানে, দ্যাটস ওয়াই তাদের যদি রেশিও বলি, ইউপিএসসিতে সাকসেস রেশিও তাদের কিন্তু অনেক বেশি থাকে। তার মানে এই নয় যে বাকি যারা গ্র্যাজুয়েশন করেছে তারা পায়নি, প্রচুর আছে। আমরা অক্ষর জৈন স্যারকে দেখতে পাই, বা হচ্ছে টিনা ডাবি ম্যাম রয়েছে, সৌমিয়া শর্মা রয়েছে যিনি ল ব্যাকগ্রাউন্ড থেকে এসে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। ইভেন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যেও অনেকে রয়েছে, যেরকম আমার এখন নামটা মনে পড়ছে না, 51 র্যাঙ্ক হয়েছিল একবার একজন স্যারের 2018 বা 17 সালে, উনি নিজে বলেছেন আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। বা হচ্ছে জুনেদ আহমেদ স্যার যিনি 3rd হয়েছিলেন 2018 বা 19-এ, তো তিনি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলেন। তো এনারা অ্যাভারেজ হলেও এনারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেই আসছিলেন, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও অ্যাভারেজ স্টুডেন্ট, ঠিক আছে। তো সেই হিসেবে বুঝে নাও, তো যেটা পশ্চিমবঙ্গের বর্তমান এডুকেশন সিস্টেমের কাছে হয়তো অ্যাভারেজ নয়, তার কাছে হয়তো এটা অনেক ভালো স্ট্যান্ডার্ড হবে। কারণ আমি রিসেন্ট লাস্ট 5-7 বছর ধরে স্টুডেন্ট পড়াই, তো যার ফলে একটা জিনিস আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে এখানে মানুষের মধ্যে কী বলবো, একটা মিসকনসেপশন ঢুকে গেছে যে সে পড়াশোনায় ভালো, এটা একটা মিসকনসেপশন। বহু স্টুডেন্টকে দেখেছি তার একটা ভুল ধারণা আছে সে পড়াশোনায় ভালো, সে ভালো কোথায়, সেই কাইন্ড অফ ব্যাপারটা এরকম বন দেশে শিয়াল রাজার মতো, সে এইটুকু পরিসরের মধ্যে সে নিজেকে ভালো ভাবে। ইভেন আমি নিজেও তাই ছিলাম একটা আজ থেকে 7-8 বছর আগে, তখন মনে হতো আমি একজন ভালো স্টুডেন্ট, যার জন্য আমি ইউপিএসসির দিকে এগোবার কথা ভেবেছিলাম। বাট যখন তুমি ইউপিএসসির ব্রড একটা লেভেল দেখবে, স্পেশালি দিল্লির স্টুডেন্টদের, ইউপি বিহারের স্টুডেন্টদের সাথে আশেপাশে যখন তুমি নিজেকে রাখবে না, তখন মনে হবে তুমি তাদের থেকে অনেক পিছিয়ে আছো, কারণ তারা পড়াশোনার দিক থেকে অনেক এগিয়ে আছে, অনেক। আমি নিজে ব্যাচের স্টুডেন্ট পড়িয়ে একটা জিনিস দেখেছি যে বাইরের স্টুডেন্ট এবং বেঙ্গলি স্টুডেন্টদের মধ্যে এই একটা ডিফারেন্স রয়েছে, যারা সবাই বলবো না বাট বেশিরভাগ 20% তো অবভিয়াসলি এক্সেপশনাল থাকেই, বাট 80% ছেলেমেয়ে একটা মিসকনসেপশনে থাকে যে সে পড়াশোনায় ভালো। বাট সে ভালো কোথায় ভালো, সে তার নিজের স্কুলে ভালো, বাট সে গোটা পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষের মধ্যে নয়। কারণ তোমরা যে এক্সামগুলো দেবে, যে কম্পিটিটিভ এক্সাম দাও, সেগুলোতে পুরো ভারতের স্টুডেন্টরা কম্পিটিশনে থাকে। তো সেক্ষেত্রে তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টের কম্পিটিশান বা নিজের স্কুলের কম্পিটিশানের সাথে নিজেকে কম্পেয়ার করে যদি তুমি ভালো মনে করো এবং একটা বড় এক্সামকে টার্গেট করো, যেটা হয়তো তোমার আওতার বাইরে, বা তুমি সেই পরিমাণ পড়াশোনা নিজেই করো না, তো সেটা বুঝতে বুঝতে অনেক সময় কেটে যায়। তো যার জন্য তাড়াহুড়া করে কোনো চাকরির পরীক্ষায় যে আমি ইউপিএসসি দেবো, ডব্লিউবিসিএসসি দেবো, এরকমভাবে মানসিকতা রাখবে না। কারণ যে পরিমাণ কম্পিটিশান বেড়েছে তাতে সব এক্সামই দাও, বাট আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টকে রপ্ত করো। তুমি যদি জিএসের প্রতিটা জিএসের যে সাবজেক্ট রয়েছে আর্টসের, সেটাকে রপ্ত করো, ম্যাথ রিজনিংকে রপ্ত করো, ইংলিশকে রপ্ত করো, প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাজ আ সাবজেক্ট হিসাবে দেখে যদি সেই সাবজেক্টটাকে তৈরি করো, এবং তারপর যখন যে এক্সামটা আসছে, লাইক ইউপিএসসি সামনে রয়েছে, আমি ইউপিএসসির 50টা মক টেস্ট দেবো, ইউপিএসসি প্রিলিমস রয়েছে 4 মাস বাদে, যে কোনো এক্সামের 4-5 মাস আগে থাকতে সেই এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা স্টার্ট করে যে হ্যাঁ আমি একবার ফুল সিলেবাস কমপ্লিট করে ফেলেছি সমস্ত এক্সামের, সেটা জিএস হোক, ইংলিশ হোক, ম্যাথ রিজনিং হোক, এখন যে কোনো এক্সামেরই আমাকে শুধু মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী করবে, প্রিলিমসের 4 মাস আগে থাকতে তখন সলভ করলে, বা ডব্লিউবিসিএস আসছে তার 3 মাস আগে থাকতে তুমি ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ার এবং মক টেস্ট সলভ করো, সিজিএল আসছে সিজিএলের আগে সেটা সলভ করো। তো এইভাবে যদি করা হয় তাহলে কি হয়, এখনকার দিনে বর্তমানে যেরকমভাবে করাপশান এবং কম্পিটিশান দুটোই বেড়েছে, তাতে কিন্তু চাকরির সম্ভাবনা অনেক বেশি হয়। আদারওয়াইজ তুমি যদি যে কোনো একটা এক্সামের পেছনেই লেগে থাকো, লাইক আমি একটা এক্সাম্পল দিতে পারি, দ্যাট ইজ ডব্লিউবিসিএস।
ইউপিএসসি ভীষণ স্বচ্ছ, ইউপিএসসি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়, 1 বছরের মধ্যে প্রিলিমস মেন্স ইন্টারভিউ সব বার করে দেয়, রেজাল্ট থেকে শুরু করে, মানে পরের প্রিলিমসের 1-1.5 মাস আগের মেন্সের রেজাল্ট বার করে দেয়, ইন্টারভিউয়ের রেজাল্ট বার করে দেয়। বাট WBCS এর প্রিলিমস মেন্স ইন্টারভিউ কমপ্লিট হতে আগে তো 2.5-3 বছর লেগে যেত, বাট এই করোনা শুরু হওয়ার পর থেকে এরা একটা এক্সকিউজ পেয়ে গেছে ব্যাপারটাকে নিয়ে, যার ফলে এক্সাম কনস্ট্যান্টলি পেছাতেই থাকে। যে এক্সামটা জানুয়ারি মাসে লাস্ট রবিবার হতো সেই এক্সামটা এখন ডিসেম্বর মাসে চলে গেছে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু অনেকটা সময়, যাদের হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো নয়, যাদের চাকরি পাওয়ার তারা রয়েছে, তাদেরকে আমি বলবো সব এক্সামে বসো, নিজেকে আগে প্রথম 2 বছর ভালো করে তৈরি করে তারপর সব এক্সাম ফর্ম ফিল আপ করো, সব এক্সামে বসো, যদি চাকরি পাওয়ার তারা থাকে। আর যদি এরকম হয় যে না বাবা মা তুমিও খুব স্টুডিয়াস, বাবা মাও বলছে না তুই যতদিন পারিস পর, আমরা আছি, ফিনান্সিয়ালি মেন্টালি সাপোর্ট দেবো, সেক্ষেত্রে বড় কোনো এক্সামকে টার্গেট করো, ইউপিএসসি আছে, CGL আছে, WBCS দাও, দিতে বারণ করছি না, কিন্তু শুধুমাত্র এই একটার পেছনে পড়ে থেকো না। তার সাথে সাথে যে এক্সামগুলো শিওর শর্ট হয়, যে এক্সামগুলোতে করাপশন কম হয়, যে এক্সামগুলোতে তাড়াতাড়ি রেজাল্ট বার করে, সেই ধরনের এক্সামগুলোকেও কিন্তু টার্গেট করো, এবং যাতে কিনা তাড়াতাড়ি একটা পরীক্ষায় কিন্তু পাওয়ার চান্স থাকে। যেমন ধরো পুলিশের চাকরি যেটা থাকে, যাদের ইন্টারেস্ট আছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশের এক্সামটা হয় ওটাও মোটামুটি তাড়াতাড়ি হয়, WBCS এর তুলনায় অনেকটা তাড়াতাড়ি হয়, প্লাস তাড়াতাড়ি রেজাল্টও বার করে দেয়। যদি কারোর ইন্টারেস্ট থাকে, হাইট থাকে, ফিজিক্যাল সেরকম এবিলিটি থাকে, তাহলে অবশ্যই যেতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার অ্যাবাউট সায়েন্স, আর্টস, কমার্স। এবার কোন এক্সামকে তুমি টার্গেট করবে সম্পূর্ণ তোমার নিজের ওপর। তবে আমি একটা কথা বলবো, সরকারি চাকরি পেতে হবে, হ্যাঁ, এটা কাদের মাথায় থাকে? দেখো, বেশ কিছু ক্যাটাগরি স্টুডেন্ট হয় যারা ফিনান্সিয়ালি ভীষণ দুর্বল পরিবার থেকে বিলং করে, তারা ভাবে যে একটা যে কোনো সরকারি চাকরি হলেই হলো, একটা নিশ্চিন্ততার জীবন হলেই হলো, তখন তারা সমস্ত গ্রুপ A B C D যা হয় সব পরীক্ষায় বসে। সেটা একটা আলাদা বিষয় যদি তোমার সেই খিদের তাড়না থাকে। আর যদি তোমার মনে হয় যে না, আমার বাবা মা আমাকে অ্যাটলিস্ট 2-3 বছর সময় দেবে আমাকে পড়াশোনা করার জন্য, যদি সেরকম হয়, সেক্ষেত্রে তুমি কোনো একটা ভালো এক্সামকে টার্গেট করো, যেটাতে একটা ভালো পজিশন আছে, তোমার অথরিটি থাকবে, তোমার নাম থাকবে, তোমার কাজ করার জায়গা থাকবে, সমস্ত কিছু থাকবে, এবং তুমি 2-3 বছর আফটার এইচএস বা কলেজে থাকাকালীন, ধরো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তোমাদের এখন শুনেছি গ্র্যাজুয়েশন বোধহয় 4 বছরের হয়ে গেছে, সেক্ষেত্রে অল্প অল্প করে গ্র্যাজুয়েশনের সাথে সাথে একটু পড়লে তারপরে আবার পড়তে পারবে। সো যাই হোক, সেটা নিয়ে আমি পরে আলাদা ভিডিও করবো। আপাতত 2024-এ যারা মাধ্যমিক দিয়েছো তাদের এইটুকু মাথায় রাখতে হবে, আমি যে সাবজেক্টই নেই না কেন ক্যালকুলেট করে নিতে হবে যে হ্যাঁ, যেন সাবজেক্টটা পরে আমাকে কোনোভাবে হেল্প করে, ভ্যালু অ্যাড করে। এমন সাবজেক্ট আমি নেবো না যেটা হয়তো আমি চাইছি ইউপিএসসি দিতে, অথচ আমি ইউপিএসসিতে হেল্প করে সেরকম কোনো সাবজেক্টই নিলাম না। তো সেটা তাহলে কি হয়ে যাবে, বোকামো হয়ে যাবে, এবং পরে তুমি যখন সেই কি বলবো কম্পিটিশনে আসবে, তুমি অনেকের থেকে কিন্তু পিছিয়ে যাবে, যারা হয়তো অনেকটা তোমার থেকে এগিয়ে যাবে। তো সেই হিসেবে একটু বুদ্ধি করে এগোলে কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেই ক্র্যাক করা যায়। সব থেকে বড় উদাহরণ কিন্তু টিনা ডাবি ম্যাম, যিনি ক্লাস 8 থেকে মনস্থির করেছিলেন, 11-12-এ সেরকমই সাবজেক্ট রেখেছিলেন, কলেজে যে সাবজেক্টে অনার্স করেছে সেই সাবজেক্টটাকেই কিন্তু অপশনাল হিসাবে রেখেছে, এবং ফার্স্ট অ্যাটেম্পটে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, এবং ফার্স্ট অ্যাটেম্পটে যে পরীক্ষাটা দিয়েছে তাতেই র্যাঙ্ক 1, প্রথম অ্যাটেম্পটেই র্যাঙ্ক 1। কী করে হতে পারে? তার কারণ হচ্ছে বাবা মায়ের সঠিক গাইডেন্স, কোচিং থেকে অবভিয়াসলি ক্লাস করেছিলেন, এবং অ্যাট দ্য সেম টাইম নিজে কিন্তু স্ট্র্যাটেজাইজ করেছিলেন অনেক ছোটো থেকে। মেন্টালি উনি খুব ওই পাখির চোখের মতো জিনিসটাকে খুব একদম টার্গেট বা ফোকাস করে রেখেছিলেন, অন্যদিকে যে কিন্তু দিকভ্রষ্ট হয়নি বা এমন কোনো সাবজেক্ট নেয়নি যেটা ওনাকে আলটিমেটলি ইউপিএসসিতে হেল্প করতে পারবে না। উনি কিন্তু সেই রকম সাবজেক্ট নিয়েছিলেন যেগুলো ওনাকে ইউপিএসসিতে হেল্প করতে পারবে, ঠিক আছে। তো সেই রকমভাবে নাও যেটা তোমাদের আলটিমেটলি হেল্প হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে অ্যাবাউট যারা পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিলে। এইবার বিষয়টা হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দিয়েছো, আমি যেরকম আমার নিজের কথা বলতে পারি, মাধ্যমিকের পর যে 3 মাসের একটা গ্যাপ থাকে, সেই সময় আমি স্পোকেন ইংলিশ শিখেছিলাম। অনেক ছেলেমেয়েরা কম্পিউটার শেখে বা কেউ হয়তো হাতের কাজ শেখে, মানে যার যে বিষয়টাতে ইন্টারেস্ট থাকে সে কিন্তু একটা হবি পারসিউ করে, ঠিক আছে। যার যে বিষয়টা ভালো লাগে, আমি কারণ ফোর্স কিছু করছি না, যেটা ভালো লাগে সেটা করো হবি হিসাবে। লাইক তুমি চাইলে কোথাও তোমার যদি শখ থাকে গান করার, নাচ করার, ছবি আঁকার বা আবৃত্তি করার, ফিনান্সিয়াল কন্ডিশন যদি সেটা অ্যাফোর্ড করতে পারে বাবা মা, বা তোমারও যদি মনে হয় যে হ্যাঁ তোমার ইচ্ছে আছে এবং বাবা মাও দেবে, কারণ দুটোই থাকতে লাগে, শুধুমাত্র নিজের ইচ্ছে থাকলেই হয় না, ফিনান্সিয়ালটাও প্রয়োজন হয়, ফ্রিতে কোনো কিছুই পৃথিবীতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যদি দুটোই অ্যাফোর্ড করতে পারো তাহলে যে কোনো একটা হবি পারসিউ করো। একসাথে সব করতে যেও না, আলটিমেটলি কোনোটাই এগোবে না, কিন্তু যে কোনো একটার পেছনে লেগে থাকো, এবং সেটাকে পড়াশোনা এবং তার সাথে আমার একটা হবি, সেটা যে কোনো কিছু হতে, পড়াশোনা এবং নাচ, পড়াশোনা এবং গান, পড়াশোনা এবং ছবি আঁকা, পড়াশোনা এবং কবিতা বলা, পড়াশোনা এবং ক্যারাটে করা, পড়াশোনা এবং গল্প লেখা, গল্প বলা, মানে তোমার যেটা ইচ্ছে। হবি তো অনেক রকমের হতে পারে, যেটা কিনা কিছু ক্রিয়েটিভ হবে। অনেকে বলে গান শোনা হবি, না, গান শোনা কোনো হবি নয়, যেটা ক্রিয়েটিভ কিছু হয়, যেটা কিছু তৈরি করতে পারে। তুমি অন্যের গান শুনছো,
বাট তাতে তোমার মাহাত্ম্যটা কি, তুমি কি তৈরি করছো, কিছু তৈরি করছো না, যেটা প্রোডাক্টিভ হবে, তোমাকে আলটিমেটলি হেল্প করবে কিছুতে, ঠিক আছে। সো এমন কিছু টিভি দেখা, মুভি দেখা, গান শোনা, এগুলো কোনো হবি হতে পারে না, এবং এটা ইউপিএসসি বোর্ড শুনবেও না তোমার থেকে, ঠিক আছে। যেটা তোমার আলটিমেটলি কিছু ভ্যালু অ্যাড করে, প্রোডাক্টিভ হয়, কিছু ক্রিয়েটিভ হয়, কিছু তৈরি করে, সেটাকেই হবি বলে। তো সেরকম কিছু হবি পারসিউ করো। এইবার আসি হেলথের ব্যাপারটাতে, সেটা হচ্ছে শরীর সব থেকে বলা হয়ে থাকে শরীরকে মন্দির। কেন মন্দির? বিকজ শরীর যদি ভালো না থাকে তাহলে সেই শরীর মানে সেই মানুষটা কোনো দিকেই সাকসেসফুল হতে পারে না। আমার একটি ইনস্টাগ্রামে একটি মেয়ের সাথে কথা হয়, আমি ওর নামটা বলছি না, মেয়েটি পড়াশোনায় মোটামুটি ভালো, আমার যতদূর কথা বলে মনে হয়েছে মেয়েটি ইউপিএসসি, যদি সুস্থ থাকতো মেয়েটি তাহলে ও এতদিন ইউপিএসসি হয়তো ক্র্যাক করে যেত। মেয়েটি ভীষণ ভোগে, দুদিন বাদে বাদে অসুস্থ হয়, কোনো না কোনো ক্রনিক ডিজিজ আছে, বেশ কিছু রোগ আছে, যে রোগগুলো মাঝে মধ্যেই ফিরে ফিরে আসে এবং মেয়েটিকে অত্যন্ত কষ্ট দেয় শারীরিকভাবে, যার ফলে ও চাইলেও পড়াশোনায় কখনো করতে পারে না এবং বারবার পিছিয়ে আসে, ও পড়ার ব্যাচে বন্ধুদের থেকে হোক, সবার থেকে হোক। তো শরীরটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, শরীরটা ভীষণভাবে ম্যাটার করে। এত আলোচনা জাস্ট মানে নষ্ট হয়ে যাবে, পুরো ওয়েস্ট হয়ে যাবে টাইম, মানে সমস্ত ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ লেবার সব নষ্ট হবে যদি তোমার হেলথ ঠিক না থাকে। আর হেলথের মধ্যে কিন্তু ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথ তিনটেরই প্রয়োজন হয়। কিন্তু অ্যাট দ্য এজ অফ 15-16 বাবা মা শুধুমাত্র ফিজিক্যাল হেলথের উপর এমফাসাইজ করে, যেটা আমি নিজেও আমার বাড়ি থেকে দেখেছি। যখন আমরা ছোট থাকি, যতদিন না নিজেরা একটু বুঝতে শিখি, ততদিন অবধি আমাদের বাবা মা বা পারিপার্শ্বিক লোকজন শুধু শরীরটাকে দেখে, মানে বডির সুস্থতাটাকেই দেখতে থাকে, জ্বর হয়েছে কিনা, পেটে ব্যথা হয়েছে কিনা, গলা ব্যথা হয়েছে কিনা, এইসব দেখে। কিন্তু মনে ব্যথা হয়েছে কিনা, আত্মায় ব্যথা হয়েছে কিনা, এই জিনিসটা খুব কম বাবা মাই দেখে, কিন্তু খুব কম বাবা মা, খুব মানে যারা খুব লাকি হয়, খুব রেয়ার বাবা মা পায়, তারা হয়তো দেখে। সো সেক্ষেত্রে আমি বলবো ফিজিক্যাল হেলথের জন্য অবভিয়াসলি যোগা আছে, কারণ তোমরা যারা ছোট এখনই জিম করার বয়স এটা নয়, যোগব্যায়াম করার বয়স অতি অবশ্যই। যোগব্যায়াম মানে 3 বছর বয়স থেকেই শুরু করা যায়। যোগাসন, প্রাণায়াম, এই জিনিসগুলো করো। যোগাসন, প্রাণায়াম, আমার যে আর একটা চ্যানেল আছে পূজা চক্রবর্তী মোটিভেশন, সেখানে কিন্তু আমি সমস্ত 8টা যে প্রাণায়াম রয়েছে, স্টুডেন্টরা কোনগুলো করতে পারে, সমস্ত যোগব্যায়াম থেকে, প্রাণায়াম থেকে আগে অলরেডি 1-1.5 বছর আগে থাকতে ওগুলো কভার করে এসছি। ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে ইয়োগা বলে একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে চেক করে নিও, ঠিক আছে। সো যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট বেশি নয়, দিনে 30 মিনিট। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি অনুলোম বিলোম করা, একটু কপালভাতি করা, 2টো প্রাণায়াম করলে, আর একটু হালকা ওয়ার্কআউট করলে, যেহেতু যাদের চেহারা একটু বেশি ভারী হয় তারা একটু ওয়ার্কআউট বেশি করবে, যারা রোগা আছো তারা প্রাণায়ামটা বেশি করবে। তো সেইভাবে একটুখানি ফিজিক্যাল হেলথের ওপর দিনে 30 মিনিট অন্তত দাও সকালবেলা ঘুম থেকে উঠে। এটাকে হবি বলো না, এটাকে একটা হ্যাবিট বানিয়ে নাও, এটাকে হ্যাবিট করে নাও। যে লাইক যেমন খিদে পেয়েছে, পটি পেয়েছে, টয়লেট পেয়েছে, ঘুম পেয়েছে, এগুলো যেরকম কাউকে বলে দিতে হয় না, অটোমেটিক একটা হয়ে যায়, ঠিক সেই রকমভাবে ফিজিক্যাল হেলথের জন্য 30 মিনিট সময় রাখা এবং যোগব্যায়াম বা প্রাণায়াম করা, এটাকে একটা হ্যাবিট করে নাও, প্রত্যেক দিনের অভ্যাস করে নাও, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি মেন্টাল হেলথের ব্যাপারটা। মেন্টাল হেলথের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সপেকটেশনস সমস্ত কিছুর ওপর থেকে উঠিয়ে দাও। জাস্ট মাথায় একটা জিনিস ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে আমার শুধুমাত্র আমার কর্মের ওপর হাত আছে, আমি কর্মটুকু করব, ফল বা রেজাল্টের ওপর আমার কোনো রকম হাত নেই, কোনো এক্সপেকটেশনসও নেই। আমি আমার দিক থেকে যতটা সম্ভব হার্ডওয়ার্ক হয় আমি দেবো, তারপর রেজাল্ট যেটা হবে সেটা আমাকে ভগবান দেবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো যার ফলে কি হবে, মেন্টাল হেলথটাও কিন্তু স্ট্রং হবে, ঠিক আছে। এবং মেন্টাল হেলথের জন্য তুমি চাইলে ভালো বই পড়তে পারো। স্পিরিচুয়াল হেলথ এবং মেন্টাল হেলথ অবভিয়াসলি কানেক্টেড থাকে। মেন্টাল হেলথের মালিক হচ্ছে মাইন্ড, মন, এবং স্পিরিচুয়াল হেলথের মালিক হচ্ছে আত্মা, সোল, ঠিক আছে। সো সোল এবং মাইন্ড অলওয়েজ কানেক্টেডই হয়, কারণ তোমার আত্মা যদি ভালো থাকে তোমার মন ভালো থাকবে এবং শরীরও ভালো থাকে। সো ফার্স্ট এমফাসাইজ কিন্তু স্পিরিচুয়াল হেলথেই দেওয়া উচিত। তো তুমি যদি ভালো বই পড়ো, ভালো গান শোনো, বা ভালো কাজ করো, ভালো কর্ম করো, কিছু কন্ট্রিবিউট করো, কাউকে হেল্প করো, সেবা করো, মানে লাইক সেটা বিড়াল কুকুর হতে পারে, পশু পাখি হতে পারে, বা ধরো তোমার ছোট একটা রাস্তা দিয়ে একটা গরিব বাচ্চা যাচ্ছিল, তাকে একটা তুমি খাবার খাওয়ালে, এই ধরনের কিছু চ্যারিটেবল কাজ করা, কিছু ডোনেট করা, কিছু দান করা, বা কিছু এমন কিছু করা যেটা তোমাকে মেন্টালি স্যাটিসফ্যাকশন দেয়, যারা একদম বেসিক লেভেলে আছো। আর যারা হয়তো স্পিরিচুয়াল ফ্যামিলির থেকেই বিলং করো, যাদের বাড়ির লোকই হয়তো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক, তারা তো অবভিয়াসলি নাম জপ করে, কারণ নাম জপে ভীষণ মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে। তো সেটা অনেকটা স্পিরিচুয়াল লেভেলে ওঠার পরেই বাড়ির লোকে অ্যালাউ করে, বা অনেক বাচ্চারা করতে চায় না। তো তাদের জন্য আমি সেটা বলছি না, যারা ফ্যামিলিগতভাবে স্পিরিচুয়ালিটি রয়েছো বা নিজেরাও পছন্দ করো, সেই হিসেবে অবভিয়াসলি স্পিরিচুয়াল ইসের জন্য নাম জপ করতেই পারো। এইবার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এই যে 2 মাস সময় রয়েছে, এই 2 মাসে যারা
কম্পিউটার বা কি বলে স্পোকেন ইংলিশ আদার্স যা শিখছো তার সাথে কিছু করো না করো, প্রত্যেকে দেখো আমি হলে বলবো অবভিয়াসলি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে, কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় ম্যাক্সিমাম কোশ্চেন তুমি জীবনে কি হবে, ভবিষ্যতে কি হবে, তোমার মনে যা যা প্রশ্ন আছে সব কিছুর প্রশ্ন তুমি সেখানে উত্তরটা সব পেয়ে যাবে। এইবার ধরো তুমি অন্য ধর্মের থেকে বিলং করো, তোমার ফ্যামিলি অ্যালাউ করছে না বা তুমি নিজেও পড়তে চাইছো না, দেন গো ফর ইওর ওন রিলিজিয়াস, মানে তোমার যে ধর্ম রয়েছে সেই ধর্মের যে ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেকটা ধর্মে আলাদা আলাদা করে ধর্মগ্রন্থ থাকে, যেমন মুসলিমদের জন্য কোরআন আছে, তারপর খ্রিস্টানদের জন্য বাইবেল আছে, হিন্দুদের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা আছে, প্রত্যেকের আলাদা আলাদা থাকে। তো তুমি যে ধর্ম থেকে বিলং করো সেই ধর্মের ধর্মগ্রন্থ পড়ো, কারণ ধর্মগ্রন্থ কখনো খারাপ কিছু শেখায় না, সবসময় ভালো কিছুই শেখায় এবং স্পিরিচুয়ালি আপলিফ্ট হতেই শেখায়, ঠিক আছে। সো তুমি হিন্দু হলে অবভিয়াসলি শ্রীমদ্ ভগবদ্গীতা আই উইল হাইলি রেকমেন্ড। তো এটা এই 2-3 মাসে পড়তে পারো, বাংলাটাই পড়ো যেটা তোমার সহজ বলে মনে হবে, বা ইংলিশ যদি কেউ ইংলিশ মিডিয়াম ভার্সন থেকে বিলং করো বা পড়তে সুবিধা হয় পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এতে কি হবে, তুমি স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে তুমি আপলিফ্ট হবে, কারণ ভগবদ্গীতাতে যোগা, প্রাণায়াম এগুলোর কথাও বলা হয়েছে, মেন্টাল হেলথের কথাও বলা হয়েছে, আধ্যাত্মিকতার কথা বলা হয়েছে, কর্মের কথা বলা হয়েছে, যে আমাদের কর্মের ওপর এমফাসাইজ মানে হাত আছে বাট রেজাল্টের ওপর নেই। তো তোমাকে মানসিক দিক থেকেও সমস্ত দিক থেকে একজন ম্যাচিওর পারসন, একজন ভালো মানুষ তৈরি করবে যে দিকভ্রষ্ট হয়ে যাবে না, কারণ 15-16 বছর বয়সের ছেলেমেয়েদের যেটা মেন সমস্যা সেটা হচ্ছে তারা দিকভ্রষ্ট হয়ে যায়। সো এই দিকভ্রষ্টটা তুমি হবে না কখন, যখন তুমি তোমার রুটের সাথে, গ্রাস রুটের সাথে তুমি কানেক্টেড থাকবে। আর গ্রাস রুটের সাথে কানেক্টেড থাকে হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ রয়েছে, সেটা আমাদেরকে কানেক্টেড রাখতে হেল্প করে, ঠিক আছে। সো এই জিনিসগুলো করো, যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আমার মনে হয় ডেফিনেটলি হেল্প হবে। তবু যদি আমি কোনো টপিক আলোচনা করতে বাদ দিয়ে থাকি আমি জানি না, আমি তো সেভাবে স্ক্রিপ্টেড করে কখনো ভিডিও বানাই না লিখে, তো আমি নিজের মুখ থেকে মন থেকে যেটা আসে সেটাই বলি। যদি কিছু বাদ দিয়ে থাকি তাহলে কমেন্টে সেটা জিজ্ঞেস করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এরপরে মানে আগামীকাল যারা 2024-এ এইচএস পরীক্ষা দিয়েছে তাদের জন্য ভিডিও আসছে, এবং ওই শিডিউলটা দেখে নিয়েও কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিয়েছি। তো সেই শিডিউলটা ওয়াইজই সামনে 10 দিন আর কি ওইভাবেই ভিডিও আসবে, তারপরে শিডিউলে আমি দিয়ে দেবো, এই 10টা ভিডিও হয়ে যাক তারপরেরটাও দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এইখানে এই ভিডিওটা এন্ড করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, নিজের নাম উজ্জ্বল করো, সমস্ত কিছুই ভালো হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে, হরে কৃষ্ণ।